4 থেকে 5 বছরের ভিতরে সে আমেরিকা একটা ব্যবসার মালিকও হতে পারবে এবং গ্রিন কার্ডও পেয়ে যাবে। ইউএসএ যাওয়া এত সহজ? বাংলাদেশে যেমন অনেক সার্টিফিকেট বিক্রি করা ইউনিভার্সিটি আছে, আমেরিকাতেও এরকম আছে। কনসার্নের জায়গা হচ্ছে H1B। ব্যাকলগের একটা সহজ ক্যালকুলেশন হলো সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড। এখন অ্যাসাইলাম আবেদন করে অ্যাপ্রুভাল নিয়ে আসা খুবই টাফ। বাংলাদেশিরা খুব কমন কি ভুলগুলো করে থাকে? আপনি যত বেশি ট্যাক্স দিবেন তত বেনিফিট, তার মুখের কোনো কথাকে আপনি বিশ্বাস করবেন না। স্টার পডকাস্টে আজকে আমাদের অতিথি হচ্ছেন রাজু মহাজন। তিনি একজন অ্যাটর্নি এবং তিনি আমেরিকান লয়ার। বাংলাদেশি হিসেবে অনেক বাংলাদেশি যারা সারা পৃথিবীতে বাংলাদেশের নাম উজ্জ্বল করছেন, তার মধ্যে একজন মিস্টার রাজু মহাজন। রাজু মহাজন, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টার পডকাস্টে। বাংলাদেশি মানুষের যারা এই দেশে আসলে থাকতে চায় না, কোনো না কোনোভাবে যাইতে চায়, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিতে, আমেরিকাতে, তাদের জন্য আপনার কাছে সুখবর থাকে বরাবরই। নতুন কোনো খবর আছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই পডকাস্টে খুবই সুন্দর একটা সেট আপ, আই রিয়েলি লাইক ইট, সেখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। হ্যাঁ, সুখবর তো আমি সবসময় নিয়ে আসি, যাতে এবং নতুন কিছু সুখবর নিয়ে আসি, তা না হলে তো পুরনো কথা আর কত বলবো। তো এবার আমি একটা নতুন সুখবর নিয়ে আসছি, সেটা হলো L1 এবং EB1C এই দুইটার একটা কম্বিনেশন করে একজন এন্টারপ্রেনর বাংলাদেশ থেকে আমেরিকায় ইনভেস্ট করে প্রথমে সে যাবে L1-এর মাধ্যমে গিয়ে চাকরি করবে নিজের কোম্পানিতেই, এরপরে সে ওই কোম্পানি থেকেই তাকে স্পন্সর করে গ্রিন কার্ড পাইয়ে দেবে। এই কম্বিনেশনের মাধ্যমে 4 থেকে 5 বছরের ভিতরে সে আমেরিকা একটা ব্যবসার মালিকও হতে পারবে এবং গ্রিন কার্ডও পেয়ে যাবে। এইটাকে আমি এবার একটু বেশি ফোকাস করছি, সাথে অন্যান্য আলোচনা তো করছি। কেমন টাকা ইনভেস্টমেন্ট করা লাগবে তাতে? এখানে টাকাটা ইম্পর্টেন্ট না, এখানে ইম্পর্টেন্ট হলো যে সার্ভিসটা আপনি ওইখানে যে আমি একটা উদাহরণ দিয়ে বলি। যেমন ধরেন আপনার বাংলাদেশে একটা বিজনেস আছে, লেটস সে ABC কর্পোরেশন। সেই ABC কর্পোরেশন কোনো একটা এমন হতে পারে আপনি আম বিক্রি করেন অনলাইনে, বা অনলাইনে জামা কাপড় বিক্রি করেন, বা হয়তো অন্য কোনো প্রোডাক্ট বিক্রি করেন, বা কোনো সার্ভিস বিক্রি করেন। এই যে বাংলাদেশি কর্পোরেশনটা, এইটার একটা ব্রাঞ্চ আপনি রেজিস্ট্রেশন করবেন আমেরিকাতে। করার পরে সেই কর্পোরেশনে আপনি আপনাকে ট্রান্সফার করে নিয়ে যাবেন। ধরেন এখানে আপনার ডেজিগনেশন ছিল CEO, এখন আপনি যেহেতু একটা ব্রাঞ্চে যাচ্ছেন, আপনি হতে পারেন COO হিসেবে, আপনাকে ট্রান্সফার করে আমেরিকায় নিয়ে গেলেন। আর বাংলাদেশ সহ মূল যে কোম্পানিটা, এখানে আপনি আরেকজনকে CEO হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিলেন। যখন আপনি আমেরিকায় যাচ্ছেন চাকরি করতে আপনার কর্পোরেশনে, তখন যে পজিশনে এবং যে লোকেশনে আপনি কাজটা করবেন, যে ডেজিগনেশন, এইটার জন্য ডিপার্টমেন্ট অফ লেবার একটা স্যালারি ঠিক করে দেবে। লেটস সে ডিপার্টমেন্ট অফ লেবার, US ডিপার্টমেন্ট অফ লেবার বলে দিল যে বছরে $60,000 আপনাকে স্যালারি দিতে হবে এই কর্পোরেশন পক্ষ থেকে। তাহলে ওই কর্পোরেশনের এনাফ প্রফিট হইতে হবে যাতে আপনাকে $60,000 স্যালারি দিতে পারে। এইটাই হলো রিকোয়ারমেন্ট। এখানে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো আপনি এমন কিছু বিজনেস করছেন, এমন কিছু অ্যাক্টিভিটি করছেন যেখান থেকে এনাফ টাকা হচ্ছে যেটা দিয়ে আপনি আপনাকে স্যালারি দিতে পারেন। সেটা ধরেন এই দেশে হচ্ছে না, আমেরিকাতে হচ্ছে। হ্যাঁ, এই দেশে হচ্ছে। আমেরিকায় আপনি নতুন ব্রাঞ্চ খুলে ওখানে আপনাকেই ট্রান্সফার করলেন। জি। এখন ওখানে গিয়ে কি আবার নতুন করে বিনিয়োগ করতে হবে? ইনিশিয়াল যে সেটআপটা, যেমন ধরেন আমি যদি একটা উদাহরণ দিই, আপনি হয়তো এখানে আম বিক্রি করেন অনলাইনে, এখন ওখানে গিয়ে আপনি একটা স্টোর দিলেন, সেই স্টোর সেট আপ করতে যে খরচ ওইটাই, এমন না যে ওটার জন্য আলাদা ধরেন 1 লাখ ধরেন ম্যাক্সিমাম $10,000 লাগে। এক্স্যাক্টলি ওরকমই। এতেই চলবে? এতেই চলবে। এটা তো কম্পারেটিভলি সহজ মনে হচ্ছে। এটা মোটামুটি একটু সহজ। আসলে কি ইউএসএ যাওয়া এত সহজ? এখানে ট্রিকি যে পার্টটা, সেটা হলো আপনাকে ধরেন যেটা বললাম, আপনার স্যালারি, আপনাকে ধরেন ডিপার্টমেন্ট অফ লেবার বললো $60,000 স্যালারি দিতে হবে। তাহলে প্রতি মাসে যেটা ধরেন 12 মাসে যদি 60, তাহলে প্রতি মাসে $5,000। তো এই $5,000 চেয়ে একটু বেশি আপনাকে সেল করতে হবে, প্রফিট করতে হবে, নেট প্রফিট। এটা যদি থাকে ইটস অল গুড। এত আসলে সহজ, আসলেই সহজ। বাংলাদেশিদের জন্য আর কি সুযোগ আছে কমন, যেগুলো সেগুলো সম্পর্কে? কমন তো আছেই, যেমন ধরেন NIW আগের চেয়ে একটু কঠিন হয়ে গেছে। এখানে এটা একটু আপনার পডকাস্টের মাধ্যমে সবাইকে জানায় রাখি যে এখন থেকে 1 বছর আগেও NIW যত সহজ ছিল এখন একটু কঠিন হয়ে গেছে দুইটা কারণে। এক হলো যে আমাদের বর্তমান যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি একটু কঠিন করে দিচ্ছে সব কিছু, আর সারা পৃথিবী থেকে অ্যাপ্লিকেশন পড়তেছে, ফলে আগের চেয়ে বেশ কঠিন এখন। কিন্তু এখনও বিশেষ করে বায়োলজিক্যাল সায়েন্সে যাদের ডিগ্রি আছে, বিশেষ করে এগ্রিকালচার, তারপরে বায়োটেক, মলিকুলার বায়োলজি, এটা সব সাবজেক্টে যাদের PhD ডিগ্রি এবং বিশেষ করে যদি গবেষণা থাকে, যেমন আমি বলতে পারি গত 6 মাসে বাংলাদেশ থেকেই প্রায় 7-8 জন এগ্রিকালচার সায়েন্টিস্টের NIW অ্যাপ্রুভ হয়েছে। আচ্ছা, তো এখন বায়োলজিক্যাল সায়েন্স একটু বেশি ফোকাস পাচ্ছে আর কি। আচ্ছা,
F1 যারা স্টুডেন্ট ভিসায় ওখানে যেতে চায় তাদের জন্য কি একটু কঠিন হয়ে গেল কি? আমি বলবো না কঠিন হয়েছে, আমি বলবো আগে যতটা সহজ ছিল এটা ইললজিক্যাল সহজ ছিল। মানে বাংলাদেশে যেমন অনেক সার্টিফিকেট বিক্রি করা ইউনিভার্সিটি আছে, আমেরিকাতেও এরকম আছে, এবং তারা মূলত ইন্টারন্যাশনাল স্টুডেন্ট গিয়ে আসলে ওখানে কেউ পড়াশোনা করতে যাইতো না, তারা অড জব করতো এবং তারা আসলে এক ইউনিভার্সিটি থেকে আর এক ইউনিভার্সিটি খুব সহজে ট্রান্সফার করতো, মানে তারা আসলে পড়াশোনা করার উদ্দেশ্যে যাইতো না। তো ওই লুপ হোলগুলি বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ফলে এখন হলো যারা রিয়েল স্টুডেন্ট, অ্যাকচুয়ালি জেনুইন স্টুডেন্ট, তাদের জন্য অপরচুনিটিগুলি ঠিক থাকতেছে, বাকিগুলো একটু কঠিন হয়ে যাচ্ছে। তো আমি বলবো এটা আসলে বাংলাদেশ সহ সব দেশের জন্য ভালো, কারণ স্টুডেন্টরা গিয়ে পড়াশোনা করবে, এটাই স্বাভাবিক। না, স্টুডেন্টের এখন অনেকেরই তো এই প্ল্যান থাকে, আপনি যেটা বললেন সেটাও সত্যি, কিন্তু ভিসা রিজেকশন অনেক বেশি সাম্প্রতিক সময়, অ্যাপ্লিকেশনের সংখ্যা খুব বেশি, সেই কারণেই না অ্যাপ্লিকেশনের সংখ্যা, বাংলাদেশ তো ছোট দেশ, অনেক মানুষ, তা মানুষও বেশি, অ্যাপ্লিকেশনও বেশি, তো কেন তারা রিজেকশন, মানে কি যুক্তিতে করছে? অধিকাংশ যারা রিজেক্টেড হয় তারা সেলফ ফাইন্যান্সে পড়তে যাচ্ছে, তাদেরই নাই, তাদের স্কলারশিপ পায়নি। সেলফ ফাইন্যান্সে আমেরিকায় পড়তে যাওয়া কিন্তু খুবই এক্সপেন্সিভ। ধরেন আমি যদি আপনার একটা রাফ এস্টিমেট দেই যে $15,000 যাবে বছরের টিউশন, $15,000 থেকে $20,000, আর থাকা খাওয়া আবার $15,000 থেকে $20,000, তার মানে প্রায় $30,000 থেকে $40,000 ফাইন্যান্সিয়াল ব্যাকআপ আপনার থাকতে হবে। যারা অ্যাপ্লাই করতেছে তাদের অধিকাংশেরই $30,000-40,000 ফাইন্যান্সিয়াল ব্যাকআপ নাই, তারা অন্যের ব্যাংক থেকে টাকা নিয়ে এখানকার অনেক ব্যাংকের সঙ্গে একটা যোগ সাজসে তারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট জমা দিচ্ছে, এবং এগুলি এমবেসি সব জানে। আমাদের অনেকের ধারণা ইউএস এমবেসি, ঢাকা বা অন্য কোনো এমবেসি, তারা এটা জানে না, তারা সবই জানে, তারা স্টেটমেন্ট দেখলেই বোঝে। কিন্তু এর আগেও এগুলো দেখেও তারা অ্যাপ্রুভাল দিত। এখন কোয়েশ্চেন হলো আগে কেন দিত, দ্যাটস দ্য কোয়েশ্চেন। তাদের হয়তো কিছু লেবার দরকার ছিল, এই জন্য তারা দিত, কিন্তু এই ফাঁক ফোকরগুলি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। কেউ যদি ওখানে ট্যুরিস্ট ভিসা নিয়ে যায়, জি, এবং যাওয়ার পরে তাকে তার ভিসাকে কনভার্ট করে স্টুডেন্ট হিসেবে ওখানে ভিসা এক্সটেন্ড করতে পারে। জি, এটাকে বলে চেঞ্জ অফ স্ট্যাটাস। আপনি প্রথমে B1 B2 বা অন্য যে কোনো ক্যাটাগরিতে আমেরিকায় যাবেন, যাওয়ার পরে আপনি চেঞ্জ অফ, প্রথমে একটা অ্যাডমিশন নেবেন, অ্যাডমিশন নিয়ে ওই ইউনিভার্সিটির কাছ থেকে I-20 পাবেন, সেইটা দিয়ে আপনি চেঞ্জ অফ স্ট্যাটাসের জন্য আবেদন করবেন, এবং ওইখানে বসে চেঞ্জ অফ স্ট্যাটাস করাটা অনেক সহজ, এইখানে বসে B1 B2 থেকে F1 ভিসা যাওয়ার চেয়ে। আচ্ছা, সেই সুযোগে তাহলে থাকে যদি কেউ ফ্যামিলি নিয়ে মুভ করে। অনেকে B1 B2-তে ফুল ফ্যামিলি গিয়ে ওইখানে বসে যিনি মূল অ্যাপ্লিকেন্ট উনি F1-এ মুভ হয়, আর অন্যান্যরা F2-তে মুভ হয়। বাংলাদেশের সবচাইতে বড় একটা কনসার্নের জায়গা হচ্ছে H1B। সাম্প্রতিক সময় আমরা শুনলাম H1B মানে ওয়ার্ক ক্যাটাগরিতে যারা ওই দেশে ওয়ার্ক ভিসায় যাইতে চায় কাজের উদ্দেশ্যে, তাদের জন্য একটা ভালো সুযোগ ছিল। কিন্তু রিসেন্টলি আমরা জানলাম যে সেখানে ওখানকার প্রেসিডেন্ট, তিনি ডোনাল্ড ট্রাম্প সাহেব ঘোষণা করেছেন যে $1,00,000 লাগবে এখন যেতে। তো আসলেই যদি সেটা হয় তাহলে তো বাংলাদেশিটা আসলে সুযোগ কমে গেল নাকি? শুধু বাংলাদেশি না, ওয়ার্ল্ডের সবার জন্য সুযোগ কমে যাবে। কিন্তু আমার প্রেডিকশন, আপনি যদি আমাকে বলেন যে রাজু ভাই কী হবে, আমি বলবো এটা থাকবে না। এটা থাকবে না, কারণ হলো এই যে $1,00,000 এইটা কিন্তু অ্যাপ্লিকেন্টের দেওয়ার কথা না, এটা দেওয়ার কথা কর্পোরেশনের। H1B যেভাবে কাজ করে সেটা হলো প্রত্যেক বছর মার্চ মাসে একটা লটারি হয়, সেই লটারিতে বিভিন্ন বিজনেস তার প্রসপেক্টিভ এমপ্লয়ীদের জন্য লটারিতে পার্টিসিপেট করে। এই যে প্রসপেক্টিভ এমপ্লয়ি তারা লটারিতে জিতে, তাদের নামটা উঠে, এরপরে পিটিশন সাবমিট হয়। পিটিশনও কিন্তু সাবমিট হয় কর্পোরেশনের নামে, এখানে অ্যাপ্লিকেন্ট হলো কর্পোরেশন, যিনি বেনিফিশিয়ারি উনি পরে গিয়ে জয়েন করবে। তো এখন হলো ওই পিটিশনের ফি হলো $1,500। এখন ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করছে এটা হবে $1,00,000। এইটা এখন এটা আসলে ইফেক্টিভ হওয়ার কিছু নাই, কারণ এই প্রসেস এখন চলতেছে না, এটা শুরুই হবে আগামী বছর এপ্রিলে লটারি হওয়ার পরে। এইটা যদি থেকে যায় তাহলে 99 আমি বলবো 100% H1B অ্যাপ্লিকেশন কর্পোরেশন করতে পারবে না, কারণ একটা কর্পোরেশন একজন এমপ্লয়ির জন্য $1,00,000 খরচ করতে পারবে না। তো যখন তারা করতে পারবে না, এখন ডোনাল্ড ট্রাম্প বা তার রাজনৈতিক দলের চিন্তা হলো যে যখন সে ফরেন এমপ্লয়ীদেরকে স্পন্সর করতে পারবে না তখন সে লোকাল লোক হায়ার করবে। কিন্তু বাস্তবতা হলো লোকাল আসলে লোক নাই, লোকাল থাকলে তারা এমনিতেই ফরেন এমপ্লয়ি হায়ার করতো না। ফলে এটা যদি সত্যি সত্যি থাকে, আমেরিকান ওয়ার্কফোর্সে একটা ব্যাপক ধস নামবে, এটা কোম্পানিগুলি এফোর্ড করতে পারবে না। আমার ধারণা তার আগেই অলরেডি কোম্পানিগুলো যোগাযোগ শুরু করছে পিছনে পিছনে। আমার ধারণা এই বছর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের ভিতরে ক্যান্সেল হয়ে যাবে। EB3 এটা নিয়ে আসলে বাংলাদেশিরা সবচাইতে বেশি বোধহয় টেনশনে থাকেন বা আসার জায়গাও তৈরি হয়। EB3-তে এত বেশি পেন্ডিংয়ের খবর আমরা শুনি গত রিসেন্ট কয়েক বছর বলতে পারি, এত ব্যাকলগ কিভাবে হয়ে গেল?
এত ব্যাকলগের একটা সহজ ক্যালকুলেশন হলো সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড। প্রত্যেক বছর আমেরিকায় টোটাল কয়টা গ্রিন কার্ড দিবে এবং সেইটার ভিতরেও কোন কোন ক্যাটাগরিতে কয়টা দিবে এইটার একটা নাম্বার আছে। এই নাম্বারের চেয়ে যত বেশি অ্যাপ্লিকেশন পড়বে তত ব্যাকলগ বাড়বে, যত অ্যাপ্লিকেশনের সংখ্যা কমে যাবে তত ব্যাকলগের সংখ্যা কমে যাবে। তো এই মুহূর্তে একটা বিশাল ব্যাকলগ আছে, প্রায় 3 বছরের মতো একটা ব্যাকলগ আছে। এর কারণ হলো অ্যাপ্লিকেশনের সংখ্যা বেশি। আচ্ছা, এই ক্ষেত্রে কোনো আশার খবর কি আসে? ওনারা এগুলো বারবার জানতে চায়। হ্যাঁ, আমাদের কাছে যত সব প্রশ্ন আসে এগুলো নিয়ে, ভাইয়া এগুলো নিয়ে বলেন, এগুলো নিয়ে কি আশার এখানে একটা মেজর আশার খবর আছে। সেটা হলো প্রচুর বাংলাদেশি ব্যবসায়ীরা আমেরিকায় স্মল বিজনেস করে। অনেক গ্যাস স্টেশন, গ্রোসারি স্টোর, অনেক রেস্টুরেন্ট, অনেক ইদানিং পিঠা শপ ওপেন করতেছে, পিঠা শপ, অনেক জামা কাপড়ের দোকান। তারা অনেকেই এই EB3 সম্পর্কে অত বেশি জানে না বা জানলেও অত আগ্রহী না। তো আমাদের যারা অডিয়েন্স, তাদের উদ্দেশ্যে আমার কথা, আপনি আপনার এলাকার বড় ভাই হোক বা যেভাবে পরিচিত হোক, যারা আমেরিকায় থাকা ব্যবসায়ী আছে, তাদেরকে অনুরোধ করেন তারা যাতে আপনাদের জন্য EB3-র মাধ্যমে গ্রিন কার্ড দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে যেটা হবে যে একটু সময় লাগলেও 3-4 বছর 5 বছর কোনো ব্যাপার না, আপনি দিন শেষে গ্রিন কার্ড নিয়ে আমেরিকা চলে যেতে পারছেন এবং এতে ওই যে বিজনেস যিনি আপনাকে স্পন্সর করে নিয়ে যাচ্ছে তারও অনেক উপকার হবে। তো এইখানে EB3-তে যত লোক সারা পৃথিবী থেকে যায়, এখানে আসলে বাংলাদেশের অনেক পিছিয়ে আছে, বিশেষ করে এমপ্লয়ার লেভেলে, বিজনেস লেভেলে বাঙালিরা অনেক পিছিয়ে আছে। আমি চাই যে তারা আগায় আসুক, এতে আরও বেশি বাংলাদেশিরা গ্রিন কার্ড নিয়ে আমেরিকায় যেতে পারবে। বাংলাদেশি এখন পর্যন্ত EB3-তে কি পরিমাণ আটকা আছে, কোনো আইডিয়া আছে? সংখ্যাটা আমার জানা নেই। এটা কি এলাকা ভিত্তিক? ধরেন আপনি নিউ ইয়র্ক এলাকা থেকে দিলেন, অথবা ওয়াশিংটন এলাকা থেকে দিলেন, অথবা ক্যালিফোর্নিয়া থেকে দিলেন, এটা কি এলাকা ভিত্তিক কোনো কিছু মানে ভ্যারি করে, মানে অ্যাপ্লিকেশন? না, এরকম একেবারেই করে না। এটা কান্ট্রি অনুযায়ী কিছুটা ভ্যারি করে। যেমন EB3 যদি কেউ ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করে তার লাগবে প্রায় 25 বছর, বাংলাদেশে তো লাগবে 5 বছর, তার লাগবে 25 বছর। এরকম ইন্ডিয়া, চায়না, মেক্সিকো, ফিলিপিন্স, কলম্বিয়া, এরকম কিছু দেশ আছে যে দেশের লোক আমেরিকায় অনেক বেশি, তাদের জন্য লঙ্গার ওয়েটিং পিরিয়ড। কিন্তু বাংলাদেশ হলো অল আদার কান্ট্রিজের ভিতরে আছে, ওখানে খুব বেশি নাই আর কি। কিন্তু স্টেট ওয়াইজ কোনো ভ্যারি করে না। যারা পলিটিক্যাল অ্যাসাইলাম চায়, বাংলাদেশে যারা রাজনীতির সাথে যুক্ত, তারা এই প্রশ্নটা সবচেয়ে বেশি করেন। ধরেন তারা বিদেশে যাইতে চায়, যারা এখন বিরোধী দলের রাজনীতির সাথে আছে, তাদের জন্য কি আদৌ সুযোগ আছে? আসলে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে যে ক্যাটাগরিতে সবচেয়ে মেজর চেঞ্জ আসছে সেটা হলো অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন। এবং এই মুহূর্তে কোর্ট বলি বা USCIS বলি, সব কিছু এত স্ট্রিক্ট যে এখন অ্যাসাইলাম আবেদন করে অ্যাপ্রুভাল নিয়ে আসা খুবই টাফ। এবং আনলেস, মানে আমি একটা এক্সাম্পল দিয়ে এরকম, যে ধরেন আপনি এমন কিছু করেন বা আপনার লাইফস্টাইল এমন যে আপনি ঢাকার রাস্তায় বের হইলেই সত্যি সত্যি আপনাকে মেরে ফেলা হবে, এইরকম কোনো সিচুয়েশন ছাড়া অ্যাসাইলাম অ্যাপ্রুভাল নিয়ে বের হয়ে আসা খুব কঠিন। এটা হলো রিসেন্ট ট্রেন্ড, ধরেন গত 6 মাসের। এই জন্য আমি যেই আমাকে বলুক, আমি বলি আনলেস, আমি একটা এক্সাম্পল দিই, যে ধরেন আপনি জন্মসূত্রে একজন মুসলিম, আপনি কনভার্টেড হয়ে ক্রিশ্চিয়ান হয়ে গেছেন, এবং শুধু যে ক্রিশ্চিয়ান হয়ে ঘরের ভিতরে ক্রিশ্চিয়ানিটি পালন করেন ব্যাপারটা তা না, আপনি ধরেন এই বিষয়ে ধর্মপ্রচারে নামলেন, তাহলে তো ঢাকার রাস্তায় আপনাকে শারীরিকভাবে নির্যাতনের শিকার হবেনই। এইটা হয়তো একটা গ্রাউন্ড হইতে পারে। বা ধরেন LGBTQ কমিউনিটির সদস্য যদি কেউ থাকে, তাদের ব্যাপারে সরকারে যেই থাকুক, তাদের ব্যাপারে সমাজে একটা খুবই বৈরী ধারণা আছে। এরকম খুব জেনুইন কেস ছাড়া, ধরেন এমনকি যদি কেউ বলে আমি আওয়ামী লীগ করতাম, সেইটা দিয়েও অ্যাপ্রুভাল পাওয়া খুব কঠিন। কারণ বর্তমান যে সরকার, তাদের একটা ইন্টারন্যাশনাল রেপুটেশন আছে। এখানে আওয়ামী লীগ করলে হয়তো ম্যাক্সিমাম তাকে অ্যারেস্ট করতে পারে, কিন্তু বাংলাদেশের জুডিশিয়ারি এখন মোটামুটি ইন্ডিপেন্ডেন্ট। কাজেই একজন মানুষ আওয়ামী লীগ করতো, সেইটা দিয়েও অ্যাসাইলাম অ্যাপ্রুভাল নিয়ে আসা এখন খুবই টাফ। যদি কেউ সত্যি সত্যি আওয়ামী লীগই করতো, বা এখন তো রিসেন্ট এই ভয় অনেকের মধ্যে আছে, কমিটিতে ছিল, ধরেন যে ভালো অবস্থায় ছিল, এখন সে আসলে দেশ ত্যাগ করতে চায়, এবং সেই দেশে সে পেপার, কি ধরনের পেপার তাকে প্রপার সাবমিট করলে তার কেসটা অ্যাপ্রুভাল পাওয়ার সম্ভাবনা আছে? আচ্ছা, এই বিষয়ে আমি এখানে বসে কথা বলতে পারি না লিগালি। আমি সব ধরনের ইমিগ্রেশন নিয়ে দেশের বাইরে গিয়ে, মানে আমার দেশ তো আমেরিকার বাইরে গিয়ে কথা বলতে পারি। শুধু অ্যাসাইলামের ব্যাপারে প্রস্তুতিমূলক
কোনো কথা বলতে পারি না, কারণ হলো তখন আমি হিউম্যান ট্রাফিকিংয়ের ইসে পড়ে যাই, এনকারেজমেন্টে পড়ে যাই আর কি। আচ্ছা, তো এইটা আমরা অন্য এক সময় কথা বলবো, যখন আমি ইউএসএ থাকি তখন আমি বলতে পারবো যে কোন কোন ডকুমেন্ট দিলে হয়। কিন্তু এইটুকু আমি বলতে পারি যে যারা আওয়ামী লীগ করতো, যখন যদি তারা খুব মেজর কোনো পজিশনে আছে এবং তাদের ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারে কেউ যদি অলরেডি নির্যাতন হয়ে থাকে, তাহলে সে ক্লেম করতে পারবে। আচ্ছা আচ্ছা, কিন্তু আগে তো এটা এত কঠিন ছিল না। আগে কঠিন ছিল না, ইদানিং কত কঠিন। একটা এক্সাম্পল দিই, আগে আমরা যখন কোর্টে যাইতাম জাজরা আমাদেরকে অনেক কথা বলতে দিত, গ্রহণ করা না করার পরের কথা, কিন্তু এখন আমাদেরকে অনেক কথা বলতেই দেয় না। কি বলে, শেষ করেন? অনেকটা এরকম, যেমন ধরেন একদম হিয়ারিং শেষে ধরেন আমার ক্লায়েন্ট হেরে গেছে, তো হেরে গেছে, জাজরা আগে জিজ্ঞাসা করতো যে তুমি কি রাইট রাখতে চাও যে তোমার ক্লায়েন্ট ভবিষ্যতে আপিল করবে। তখন আমি আমার ক্লায়েন্টকে জিজ্ঞাসা করতাম তুমি কি আপিল করতে চাও ভবিষ্যতে, যদি বলে হ্যাঁ চাই, তখন আমি বলতাম ইউর অনার ইয়েস উই রিজার্ভ দ্য রাইট। এখন আমাকে এটা জিজ্ঞাসা করতে দেয় না, সে আমাকে রাইটটা রিজার্ভ রেখে দেয় কিন্তু জিজ্ঞাসা করে না। মানে আমাদেরকে তারা, কারণ সময় নাই এত বেশি, হ্যাঁ এত, এবং তার উপরে এত প্রেশার। মানে আমাদের যে অ্যাটর্নি জেনারেল, সে এই ইমিগ্রেশন জাজদের উপরে এত প্রেশার তৈরি করে রাখছে। যেমন এখন থেকে মাসখানেক আগে আমার 2টা হিয়ারিং ছিল একই দিনে, সকাল 8টায় শুরু হয়েছে, সাধারণত 4টার ভিতরে কোর্টের কার্যক্রম শেষ হয়ে যে যার বাসা চলে যায়। আমাদের এটা হিয়ারিং চলতে হতে 6টা বেজে গেছে, আমি অলরেডি টায়ার্ড, এক্সস্টেড, দেখি জাজ থামে না। তাই আমি বললাম যে না 6টা বেজে গেছে, আপনি যদি চান আমরা কালকে আবার কন্টিনিউ করতে পারি। বলে না না, কালকে আমার অন্য কেস আছে, আমি আজকে শেষ করে যেতে চাই। তারপর 6:45 গিয়ে শেষ হয়েছে। বাই দিস টাইম আমি, সরকার পক্ষের উকিল, জাজ সবাই টায়ার্ড। তো মানে জাজরাও খুব প্রেশারে আছে এই অ্যাসাইলাম কেসগুলি নিয়ে। আচ্ছা, বাংলাদেশিরা খুব কমন কি ভুলগুলো করে থাকে, ধরেন ক্যাটাগরি ওয়াইজ আপনি বলতে পারেন, ধরেন EB3। EB3-র ক্ষেত্রে সবচেয়ে যেটা কমন ভুল হলো যে বিশেষ করে এমপ্লয়ার এন্ডে অনেক এমপ্লয়ার আছে, তারা প্রপারলি ট্যাক্স দেয় না, কাগজপত্র করে না। এবং এটা আমার সবচেয়ে দুঃখ লাগে, অনেক বাংলাদেশি ব্যবসায়ীরা EB3 প্রসেস শুরু করে গিয়ে, এটা তো লম্বা জার্নি, প্রায় 4-5 বছর জানি, 1-2 বছর পরে গিয়ে সে বিজনেসটা বিক্রি করে দেয়। আচ্ছা, এখন বিজনেসটা যদি বিক্রি করে দেয়, পুরো অ্যাপ্লিকেশন শেষ। এখন আমি অ্যাজ এ লয়ার আমার কিছু করার থাকে না। এই জন্য এখন যদি দেখি যে কোনো এমপ্লয়ার যদি বাংলাদেশি হয়, আমি আমার যে ক্লায়েন্ট রাখি তাকে বলে আপনি ওনার কাছ থেকে লিখিত নেন যে এই মাঝপথে উনি ব্যবসা বিক্রি করে দিবে না, বন্ধ করে দিবে না, বা অন্য কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করবে না। বাংলাদেশি ব্যবসায়ীদের এটা খুব ভয়ের জায়গা, প্লাস তারা ঠিকমতো ট্যাক্স দেয় না। আমি আপনার এই পডকাস্টের মাধ্যমে যদি কোনো আমেরিকান বাংলাদেশি বিজনেসম্যান আমাদের পডকাস্ট দেখে থাকেন, একটাই অনুরোধ, আপনারা সরকারকে ট্যাক্স দেন। আমেরিকান সরকার এমন সুন্দর একটা সিস্টেম তৈরি করে রাখছে যে আপনি যত বেশি ট্যাক্স দিবেন তত বেনিফিট। কিন্তু কেউ একজন কমিউনিটিতে ছড়াই দিছে, তো সরকারের বেশি ট্যাক্স দেওয়ার দরকার নেই। এখন সরকার, আপনি নিজেকে সরকারের জায়গায় চিন্তা করেন, আমি যত ট্যাক্স পাবো তত আমার দেশের জন্য ভালো, কাজে আমি তো ইনসেন্টিভ দিবই যাতে ব্যবসায়ীরা ট্যাক্স দেয়। আমাদের বাংলাদেশি ব্যবসায়ীরা ট্যাক্স দিতে চায় না। আমাদের দেশের সাথে মেলানো কঠিন। হ্যাঁ, কারণ আমি যত বেশি ট্যাক্স দিই আমাকে তো কোনো বেনিফিট আসে না। না না, আমেরিকা হলো যত বেশি ট্যাক্স দিবেন তত আপনি লোনের জন্য এলিজিবল হবেন, তত বেশি আপনি নানান দিক থেকে বেনিফিট পাবেন। আচ্ছা, এবং এমপ্লয়ীদের যত বেশি বেনিফিট দিবেন, যেমন ধর একটা এক্সাম্পল দিই, আমাদের এখানে একটা কনসেপ্ট আছে 401k মানে রিটায়ারমেন্ট প্ল্যান। যে ধরেন আমি আমার এমপ্লয়ীদেরকে 5% দিচ্ছি, তার স্যালারি 5% রিটায়ারমেন্ট দিচ্ছি, এমপ্লয়ীরা নিজেরা কন্ট্রিবিউট করতে, অনেকটা বাংলাদেশের প্রভিডেন্ট ফান্ডের মতো। আমি যদি আমার এমপ্লয়ীদেরকে 401k দিই ফার্স্ট 5 ইয়ার্স, ওইটা আমার কর্পোরেট এক্সপেন্স হিসেবে দেখা হবে এবং এটা ফুল ট্যাক্স ডিডাক্টেবল। আচ্ছা আচ্ছা, এরকম অনেক বেনিফিট আছে। কিন্তু আমরা বাংলাদেশে যারা ব্যবসায়ী, এরা ওই শুরুর দিকে কেউ একজন বুঝাই দিচ্ছে ইনকাম কম দেখাও, ট্যাক্স কম দাও, এখন এতে অন্যান্য বেনিফিটের থেকে বঞ্চিত হচ্ছে, প্লাস EB3 অ্যাপ্লিকেশনের জন্য তারা এলিজিবল হয় না। এই হলো এমপ্লয়ার এন্ডে সচেতনতার অভাব। এমপ্লয়ি এন্ডে যেটা হয়, তারা অনেকেই আছে, তারা মনে করে যে আমি এই কাজটা করব না। মানে যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে যাচ্ছে, ধরেন কথা তার সাথে চুক্তি হলো একটা ম্যাকডোনাল্ডসের সাথে, যে আমি গিয়ে ম্যাকডোনাল্ডসে 1 বছর জব করব। সে মনে মনে জানে যে আমি আসলে শেষ পর্যন্ত জব করব না। পরে যেটা হয়, সে ওখানে যায়, যাওয়ার পরে 1 মাস 2 মাস করে পালায় যায়। এখন পালায় গেলে কোনো ম্যাকডোনাল্ডসের মালিক আছে খুব ব্যস্ত, তারা তো টাইম নেই এগুলো দেখার, কিন্তু কেউ আছে খেপে যায়, খেপে গিয়ে USCIS-এর কাছে নোটিস করে দেয়। আমি অন্তত এরকম 6 জনকে চিনি যার গ্রিন কার্ড বাতিল হয়ে গেছে। আচ্ছা, এখন আমার কথা হলো যে ভাই, ম্যাকডোনাল্ডসে কাজ করা তো আরামের কাজ না। আপনি জেনে বুঝে সাইন করে যান, 5 বছর ধরে একটা অ্যাপ্লিকেশন টেনে নিয়ে গিয়ে আপনি প্রায় 20-30 লাখ টাকা খরচ করে পরে গিয়ে যদি কাজটা করতে না পারেন এবং আপনার গ্রিন কার্ড যদি বাতিল হয়ে যায়, তাহলে এটা জেনে বুঝে আগে থেকে সিদ্ধান্ত নেন।
কাজেই EB3 যারা করতে যাচ্ছেন তাদের প্রতি আমার অনুরোধ, আপনাকে কিন্তু ওই কাজটা করতে হবে 1 বছর। এইটা মাথায় নিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা শুরু করেন। আর কি কি ভুল হয়ে থাকে অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে? যেমন ধরেন স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আমাদের এখানে অনেকে মাথায় ঢুকাই দিচ্ছে, এখানে গিয়ে পড়াশোনা করতে হবে না, তুমি কাজকাম করবা। এখন আই আন্ডারস্ট্যান্ড অনেকের পরিবারের সমস্যা আছে, কিন্তু ভাই এই ক্যাটাগরির রিকোয়ারমেন্টই হলো পড়াশোনা করা, এটা তো স্টুডেন্ট ভিসা। আপনি যদি ধরেই নেন যে আপনি, হ্যাঁ ধরেন পার্ট টাইম, আমরাও যখন পড়াশোনা করতাম আমরা পার্ট টাইম ক্যাম্পাসে টুকটাক জব করতাম, দ্যাটস ফাইন, কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল পড়াশোনা করব, সাইডে কিছু একটা করব। এই কারণে কিন্তু অন ক্যাম্পাস জবের অপরচুনিটিও আছে, কিন্তু অনেকের ইচ্ছাই হলো যে আমি পড়াশোনা করব না। এটা ডিরেক্ট ভায়োলেশন। আমেরিকা আইনের দেশ, কেউ যদি এই উদ্দেশ্য নিয়ে যায় সার্ভাইভ করতে পারবে না। এবং অনেকে আনডকুমেন্টেড হয়ে যায়, স্টুডেন্ট ভিসা গিয়ে আনডকুমেন্টেড হয়ে যায়, ঠিকমতো স্কুলে যায় না, তারা অন্য ইউনিভার্সিটিতে ট্রান্সফার নিয়ে যাওয়ার চেষ্টা করে। মানে আমরা বাংলাদেশিরা সব কিছুকে এতটা সহজ করে করার চেষ্টা করি, কোনো আইন মানতে চাই না। এই জন্য আমার অনুরোধ, আপনার এই পডকাস্টের মাধ্যমে সবাইকে বলতে চাই, আমেরিকা আইনের দেশ, আপনি আইন না মানলে দিন শেষে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন। তারপরে অ্যাসাইলামের ক্ষেত্রে আমাদের কমিউনিটির কিছু নেতা আছে, হয়তো এখন থেকে 10-15 বছর আগে কারো, ধরেন একটা ছোটো এক্সাম্পল দিই, হয়তো এখন থেকে 10-15 বছর আগে কেউ একজন বলছিল আমি LDP করি, তারটা হয়তো অ্যাপ্রুভ হয়েছিল। এখন লাখ লাখ অ্যাপ্লিকেশন সব LDP করে, এবং যখনই বর্ডার ক্রস করে আপনি কোন পলিটিক্যাল পার্টি, আমি LDP করি। LDP কি বাংলাদেশের কোনো একটা মেজর পার্টি? LDPর কোনো অ্যাক্টিভিটি আছে? অলি আহমেদ ছাড়া LDPকে কে চিনে? এমনকি যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, LDPর উপরে কী নির্যাতন হয়েছে। এখন ওনারা মনে করে আমেরিকানরা এগুলো জানে না, এগুলো বুঝে না। তারা সব জানে, সব বুঝে। এখানে তাদের বিশাল এমবেসি আছে, কোন পার্টির কতজন সদস্য কী অ্যাক্টিভিটি সব জানে। জাহাজরাও LDPর নাম শুনলে এখন হাসে। কাজে আমি কমিউনিটি মেম্বার যারা আছে, লিডার, এলাকার যারা কমিউনিটি লিডার, তাদেরকে বলবো যে মানুষকে ভুল তথ্য দিবেন না, মিসগাইড করবেন না। আপনি মিসগাইড করে এক একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, ছোট ছোট বাচ্চা নিয়ে, ফুল ফ্যামিলি নিয়ে আমেরিকা যায় কিছু। এবং আমি একটা ছোটো এক্সাম্পল দিই, একজন ভদ্রলোক, ওনার সাথে আমার জ্যাকসন হাইটসে পরিচয় হয়েছে। ওনার PhD ডিগ্রি আছে, কোন সাবজেক্ট আছে আমি ভুলে গেছি। বাংলাদেশ থেকে উনি সরাসরি, উনি বাংলাদেশি কিন্তু সম্ভবত কোরিয়ায় ছিল, কোরিয়া থেকে সরাসরি আমেরিকায় গেছে। উনি যদি NIW হোক বা EB1 হোক বা অন্য কোনো ক্যাটাগরিতে কিন্তু ওনার গ্রিন কার্ড হয়ে যেত। কেউ একজন বুদ্ধি দিচ্ছে ওনাকে অ্যাসাইলাম করতে LDP করে, সেই কেস এখনও ঝুলে আছে। আমি বলি ভাই আপনি আপনার জীবনটা ধ্বংস করে ফেলছেন, এখন এটা বলে কিছু করার নেই। তারপরে যেমন ধরেন ফ্যামিলি বেসড অ্যাপ্লিকেশন, কোনো প্রফেশনালের কাছে যাবে না, নিজে নিজে অ্যাপ্লাই করবে। এক এক জায়গায় এক এক তথ্য, এবং এমন এমন তথ্য যেটা কোনোভাবে মেক সেন্স করে না। ধরেন 3 ভাই বোন, এদের বয়সের গ্যাপ 1 মাস 1 মাস করে, বছর চেঞ্জ করতে গিয়ে শুধু সেম বছর রেখে মাস চেঞ্জ করে ফেলছে। এখন এটা আপনি কীভাবে প্রমাণ করবেন যে এটা আপনি ইচ্ছাকৃত ভুল হয় নাই? ডেট অফ বার্থ এটা হইতে পারে না। আমার কাছে আসছে, ভাই এখন এটা কী করবেন? কী করবেন এখন? আপনি একটা স্টেটমেন্ট দেন যে আমার ভুল হয়েছিল, এটা কিছু দেখেন তারা অ্যাকসেপ্ট করে কিনা। এখন এই জাতীয় ভুল আগে মার্জনা করতো, কিন্তু এখন মার্জনা করে না, কারণ ওরাও বুঝে যে এগুলো ফেক। বুঝছেন? তো আমি আপনার মাধ্যমে আমাদের যারা অডিয়েন্স, তাদেরকে শুধু একটাই বলতে চাই যে আমেরিকা হলো ল্যান্ড অফ অপরচুনিটিস। আমেরিকা ইমিগ্রেশন থাকবেই, ডোনাল্ড ট্রাম্প আসুক, আর ডোনাল্ড ট্রাম্প চেয়ে খারাপ মানুষও যদি কোনোদিন প্রেসিডেন্ট হয়, ইমিগ্রেশন থাকবেই। কিন্তু আপনাদেরকে কেয়ারফুলি জেনে বুঝে অ্যাপ্লিকেশন করতে হবে। আমাদের অনেক শিল্পী, তারা বিভিন্ন সময় গ্রিন কার্ড নিয়ে গেছে, তো শিল্পীরা সাধারণত ব্যস্ত থাকে বা বাইরে খুব একটা যাতায়াত করতে পারে না, আই আন্ডারস্ট্যান্ড। তারা যেটা করে, তারা যেসব কাগজপত্র দিয়ে EB1 অ্যাপ্লাই করছে, ফেক ডকুমেন্ট দিছে। ওই একই ডকুমেন্ট কিন্তু সে অথেন্টিকভাবে কালেক্ট করতে পারতো যদি সে নিজে একটু চেষ্টা করতো, বা তার থাকে না ম্যানেজার ট্যানেজার একজন কিন্তু করতো, কিন্তু সে ওটা করে নাই, সে ফেক ডকুমেন্ট দিয়ে দিচ্ছে। এখন তারা একটা লিভিং বোমার উপরে বসে আছে। এই একবার যদি ধরা পড়ে, এই গ্রিন কার্ড তো বাতিল হবেই, এর পরবর্তীতে তারা যদি বাবা মা ভাই বোন আত্মীয়স্বজন থেকে সব বাতিল হয়ে যাবে। তো অনেকে আছে আমাদের কাছে আসে, বলে ভাই আমি কিছু করতে পারবো না, আপনি ডকুমেন্ট বানায় দেন। এখন আমি অ্যাজ এ অ্যাটর্নি, আমি তো কোনো ডকুমেন্ট ফেক বানাইতে পারবো না, কিন্তু কমিউনিটির অনেক নেতা আছে যারা এইসব অ্যাপ্লিকেশন করে, তারা সব কিছু ফেক বানায় দিয়ে দিচ্ছে। এইটার একটা মেজর সমস্যা বাংলাদেশের। আরেকটা এক্সাম্পল দিই, E2-র মাধ্যমে আমেরিকায় গিয়ে আপনি বিজনেস করতে পারবেন এবং আমেরিকায় থাকতে পারবেন। E2 অ্যাপ্লিকেশনের একেবারে ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট হলো এটার একটা ব্রিক অ্যান্ড মর্টার স্টোর থাকতে হবে, মানে একটা ফিজিক্যাল লোকেশন থাকতে হবে। সমানে বাংলাদেশের লোকজন E2 অ্যাপ্লাই করে অনলাইন বিজনেস দিয়ে। আচ্ছা আচ্ছা, আমার মাথায় এটা আসে না, এটা স্পষ্ট করে বড় করে লেখা আছে, মিনিমাম রিকোয়ারমেন্ট হলো ফিজিক্যাল স্টোর থাকতে হবে, ব্রিক অ্যান্ড মর্টার স্টোর। কেন তারা অনলাইন বিজনেস দিয়ে আবেদন করে, আই হ্যাভ নো আইডিয়া।
তো এইটাই হলো মূল চ্যালেঞ্জ, যে আপনাকে জানতে হবে যে এই অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্ট কি, সেই অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে। আপনার কাছে কি ভালো লাগে এটা তো ইম্পর্টেন্ট না, তাদের কি দরকার এইটা ইম্পর্টেন্ট। আচ্ছা, সামনের দিনে কি বাংলাদেশিদের জন্য আরও কোনো চ্যালেঞ্জ আসতে যাচ্ছে? চ্যালেঞ্জ বলতে ওই ফ্রড একটা বড় চ্যালেঞ্জ আমাদের বাংলাদেশিদের। ফ্রড যদি আমরা কমাইতে পারতাম, আমার মনে হয় বাংলাদেশের ইমিগ্রেশন, মানে ইউএস ইমিগ্রেশন আরও ভালো হবে। শুধু আমেরিকা না, দুবাইতে আমি কয়েকদিন আগে দুবাই থেকে আসলাম। দুবাই অনেক দেশের মানুষদেরকে ভিসা দেয়, বাংলাদেশিদেরকে দেয় না, শুধু ফ্রডের কারণে। এবং আপনি অবাক হবেন, দুবাই তো আইন কানুন কঠিনের দেশ, কিন্তু দুবাইয়ের কিছু অফিস আছে, বাংলাদেশি মানুষ তারা আইন মানতেই চায় না, তারা চাই হলো বেআইনি কাজ করতে, বুঝছেন? তো আমি ইন জেনারেল সবাইকে বলবো একটু দেখে শুনে বুঝে, যেটা রিকোয়ারমেন্ট, যে কাগজটা চাচ্ছি একটু কষ্ট করে একটা আমি বার্থ সার্টিফিকেট চাচ্ছি, এটা ফেক একটা বার্থ সার্টিফিকেট তৈরি না করে আমি রিয়েল বার্থ সার্টিফিকেট কালেক্ট করে দিই, একই তো ইনফরমেশন, রিয়েলটা দিই। এটা হলো আমার অনুরোধ সবার প্রতি। আমেরিকাতে এখন প্রচুর অবৈধ বাংলাদেশি এখনও আছে, তো তাদেরকে মানে দেখা গেছে যে তারা 20 বছর 25 বছর তারপরও তারা বৈধ হয় নাই। এটা আসলে কেন, এটা কিভাবে হয়? ওই একই সমস্যা, তারা আসলে শুরু থেকে বিষয়টারে গুরুত্ব সহকারে নেয় নাই। আর একবার যদি আপনি আনঅথরাইজড হয়ে যান, ওইখান থেকে ফেরত আসা খুব কঠিন। আমি একটা ছোট আপনাকে গল্প বলি। 2016 সালে যখন হিলারি ক্লিন্টন ইলেকশন করে, তখন রিপাবলিকানদের একটা ক্যাম্পেইন ছিল যে হিলারি ক্লিন্টন ইলেকশনে জিতলে সব অবৈধদের বৈধ করে দেবে। এটা রিপাবলিকানদের ক্যাম্পেইন। তারা চাচ্ছিল যে লোকাল যারা ভোটার আছে তাদেরকে ভয় দিতে, তুমি যদি হিলারির ভোট দাও তাহলে ও কিন্তু সব অবৈধদেরকে বৈধ করে দিবে। আর আমাদের বাংলাদেশিরা এই মেসেজটা নিচ্ছে, অবৈধ হলে তো হিলারি কয়েকদিন পর জিতলে আমার বৈধ করে দিবে। সমানে লোকজন, আমার পরিচিত অন্তত 25-30 জন লোক সেই সময় ইচ্ছা করে অবৈধ হয়ে গেছে, আজকে পর্যন্ত তারা অবৈধ। এখন আমি তাদেরকে কিভাবে বুঝাবো, ভাই ওগুলো একটা পলিটিক্যাল ক্যাম্পেইন, পলিটিক্স থেকে লোকজন কত কথা বলে, এগুলি আপনি কেন শুনেন? যেমন ধরেন রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প অনেক এদিক ওদিক কথা বলে। সে কয়েকদিন আগে একটা কথা বলছে, যারা ফার্মে কাজ করে এবং যারা কনস্ট্রাকশনে কাজ করে তাদেরকে ডিপোর্ট করা হবে না, তাদেরকে আমরা গ্রিন কার্ড দিয়ে দিব। এটা আমার জাস্ট প্রেডিকশন। কোনো একটা লবিং গ্রুপ তারা কিছু টাকা পয়সা দিচ্ছে তার ইলেকশন ফান্ডে, সেই কথা কয়ে তাদেরকে খুশি করে দিচ্ছে। এটা জীবনে হবে না। আমার কাছে সমানে কল আসে, ভাই শুনতেছি ফার্মে গিয়ে কাজ করলে নাকি গ্রিন কার্ড দিয়ে দিবে। আমি বললাম, ভাই বর্তমান প্রেসিডেন্টের কোনো কথা শুনবেন না। এইটা আপনার পডকাস্টের মাধ্যমে আমি একটা মেসেজ দিতে চাই, আমেরিকান কোনো পলিটিশিয়ান, প্রেসিডেন্ট হোক, কংগ্রেসম্যান হোক, সিনেটর হোক, তার মুখের কোনো কথাকে আপনি বিশ্বাস করবেন না। বিশ্বাস করবেন শুধু www.uscis.gov, সেই ওয়েবসাইটে যেটা আছে সেইটাই হলো ইনফরমেশন, বাকি সব হলো রেটোরিক। ধরেন একটা নিউজ আসছে, কোনো একটা ধরেন নিউ ইয়র্ক টাইমসই বলি, বা ওয়াশিংটন পোস্ট, বা ধরেন বাংলাদেশ, নিউ ইয়র্কের কোনো একটা বাংলাদেশের চ্যানেল সেটা নিউজ করছে, তার উদ্দেশ্য তো আপনাকে হেল্প করা না, তার উদ্দেশ্য তো কাটতি বাড়ানো। আপনি একটু দেখেন, শোনেন, বুঝেন, দ্যাটস ফাইন, কিন্তু ওইটার উপর ডিপেন্ড করেন না। ডিপেন্ড যদি করতে হয়, হয় একজন অ্যাটর্নির সাথে কথা বলেন, আপনি যদি নিজে নিজে করতে চান uscis.gov, সেইখানে দেখেন যে এটা কি আছে কিনা, যদি থাকে তাহলে আসছে, আর যদি না থাকে তাহলে বিশ্বাস করবেন না। বাংলাদেশি কোন পেশার মানুষের জন্য ইউএসের ইমিগ্রেশন সহজ বলবো, সহজ যদি বলি, এই মুহূর্তে যদি বলি, এবং নেক্সট 5 ইয়ার্স বায়োলজি, যারা বায়োলজি বেসড সাবজেক্টে, বিশেষ করে যদি কারো পিএইচডি ডিগ্রি এবং পাবলিকেশন সাইটেশন থাকে, আমার মনে হয় ইজিয়েস্ট পাথ এই মুহূর্তে। আচ্ছা, এবং ইনক্লুডিং ধরেন ফার্মাসিউটিক্যাল, বায়োটেকনোলজি, কেমিস্ট্রিও খুব ইদানিং যাচ্ছে দেখি, কেমিস্ট্রি, বিশেষ করে এগ্রিকালচার প্রচুর ভিসা দিচ্ছে। আর যারা আমাদের মোটামুটি হায়ার এডুকেটেড না, মোটামুটি ধরেন ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত কিন্তু কারিগরি জ্ঞান আছে, এই ধরনের মানুষের জন্য কোনো সুযোগ আছে কি? কারিগরি জ্ঞানের একটা বড় চ্যালেঞ্জ আমেরিকায় হলো অধিকাংশ কারিগরি জ্ঞানটা লাইসেন্সড। যেমন ধরেন একজন মানুষ ইলেকট্রিশিয়ান, তার যদি এখানে 25 বছরের এক্সপিরিয়েন্সও থাকে, সে ওইখানে ইলেকট্রিশিয়ান হিসেবে যেতে পারতেছে না, কারণ ওইখানে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতে গেলে তাকে ইলেকট্রিশিয়ানের লাইসেন্স থাকতে হবে। এই জন্য আমি যেটা বলি যে উনি প্রথমে ইলেকট্রিশিয়ান একটা বিজনেস ওপেন করবে, ইলেকট্রিক্যাল কোনো একটা বিষয়ে বিজনেস ওপেন করবে করে, ওই যে L1 যেটা বললাম শুরুতে, যে প্রথমে উনি ধরেন এইখানে একটা ইলেকট্রিশিয়ানের একটা বিজনেস আছে ওনার, সেইটার উনি প্রথমে ব্রাঞ্চ ওপেন করবে, প্রথমে যাবে অ্যাজ এ ম্যানেজার, এবং উনি লোকাল লাইসেন্সড ইলেকট্রিশিয়ান হায়ার করে কাজ করাবে। প্যারালালি উনি আস্তে আস্তে পড়াশোনা করে লাইসেন্স নিয়ে তখন উনি ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতে পারবে। আচ্ছা, ওই ক্ষেত্রে তার কোম্পানি কি এখানে লিমিটেড কোম্পানি হইতে হবে? এখানে আরজিসি থেকে হ্যাঁ তার রেজিস্ট্রেশন থাকতে হবে? রেজিস্ট্রেশন থাকতে হবে, জি। আচ্ছা, সেই ক্ষেত্রে কি পরিমাণ
পেইড আপ ক্যাপিটাল বা কি পরিমাণ পেইড ক্যাপিটালটা ইনভেস্টমেন্ট? এখানে ইম্পর্টেন্ট না, এখানে ইম্পর্টেন্ট হলো তার স্যালারি। যে ধরেন এখানে বাংলাদেশি স্যালারিও? না, সে যখন আমেরিকা যাবে, আচ্ছা, প্রথমে বাংলাদেশে সে যাই পাক, সে ধরেন 20,000 টাকা বেতন পায়। ইট ডাজন্ট ম্যাটার। আচ্ছা, হ্যাঁ, বাংলাদেশে যাই পাক, কিন্তু তাকে হলো এই কর্পোরেশনের টপ লেভেলের ম্যানেজমেন্ট হইতে হবে। ধরেন সিইও বা সিওও, সিটিও বা ধরেন রিজিওনাল ম্যানেজার, একটু ভালো পজিশন হইতে হবে, একেবারে এন্ট্রি লেভেল হইতে হবে। ওইটার রিকোয়ারমেন্ট হলো মিড অর আপার লেভেল ম্যানেজার পজিশন। তো ধরেন আপনার কথাই বলি, ধরেন আপনি একজন জার্নালিস্ট, আপনি হয়তো একটা টেলিভিশনের একটা বড় পজিশনে আছেন, আপনার টেলিভিশন হয়তো আমেরিকা একটা ব্রাঞ্চ ওপেন করলো, করে আপনাকে পাঠিয়ে দিল হেড অফ অপারেশন আমেরিকা বা কিছু একটা, এবং ওইখানে এই ডেজিগনেশনের জন্য ওই লোকেশনে কত টাকা স্যালারি দিতে হবে এইটা ডিপার্টমেন্ট অফ লেবার বলে দিবে। আচ্ছা আচ্ছা, আপনার টিভি বলতে পারবে না তোমার আমি অল্প টাকা বেতন দেবো, তুমি যাও, এটা বললে হবে না। আচ্ছা, স্যালারিটা ওইখানে ঠিক করে দিবে। ওই স্যালারি দেওয়ার যদি অ্যাবিলিটি থাকে, এখন অ্যাবিলিটি এমন হতে পারে যে সেল করে টাকা ইনকাম করতেছেন, এমন হতে পারে এই কর্পোরেশন টাকা ইনভেস্ট করে আপনাকে স্যালারি দিচ্ছে, তাতেও হবে। আচ্ছা, কিন্তু ওই স্যালারি দেওয়ার অ্যাবিলিটি থাকতে হবে। যখনই ওই অ্যাবিলিটি থাকবে, এইভাবে আপনি 1 বছর কাজ করার পরে ওই কর্পোরেশন আপনাকে EB1C ক্যাটাগরিতে গ্রিন কার্ড আবেদন করতে পারবে। আচ্ছা, সেটা কি পরিমাণ সময় নেবে? যখন 1 বছর হয়ে যাবে, যখন আবেদন শুরু হবে, তারপরে ধরে রাখেন 2 বছর আচ্ছা, গ্রিন কার্ড হাতে পেতে। এমনি EB1-এ এখন কীরকম সময়? ওরকম অ্যাপ্রক্সিমেটলি 2 বছর। প্রথম যে পার্টটা I-140, এটা তো খুব ভালো প্রোফাইল হলে আমি 7-8 দিন 10 দিনে অ্যাপ্রুভাল এসে যায় প্রিমিয়াম প্রসেসে, ওইটা একটু এক্সেপশনাল। আপনি ধরে রাখেন 2-3 মাস লাগে অ্যাপ্রুভাল আসতে। তাই EB1-এ? EB1, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে আপনারা মানে অ্যাটর্নি একজন, আপনার যেহেতু ল ফার্ম, আপনারা কিভাবে সার্ভিসটা দিয়ে থাকেন? আচ্ছা, এটা ভেরি গুড কোয়েশ্চেন, এবং একটু থিওরিটিক্যাল জায়গা থেকে একটু আনসার করি। অনেকে মনে করে আমি একজন লয়ারের কাছে গেছি, লয়ার সব করে দিবে। দ্যাটস নট ট্রু। ইটস ইয়োর কেস। লয়ারের কাজ হলো এই অ্যাপ্লিকেশনটাকে সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছায় দেওয়া, কাগজপত্র ঠিকভাবে প্রেজেন্ট করা, পিটিশনটা ঠিকভাবে লেখা, বাট ইটস ইয়োর কেস। এই জিনিসটা আমাদের ক্লায়েন্টদেরকে মাথায় রাখতে হবে। ওনারশিপ থাকতে হবে, আপনার অ্যাপ্লিকেশনের ওনারশিপ আপনার। আমি আপনাকে গাইড করতে পারি। তো এখানে আমাদের যে থাকে, আমি প্রথমে যেটা করি, প্রথমে কেসটা ইভালুয়েট করি। ইভালুয়েট করে দেখি যে আপনার কেসটা কতটুকু শক্ত এবং কোথায় কোথায় উইকনেস আছে, এটা কীভাবে ইমপ্রুভ করা যায়, আমি এরকম একটা গাইডলাইন দিয়ে দিই। তারপর আপনি এটা ইমপ্রুভ করবেন। ইমপ্রুভ করার পরে যখন দেখবো যে আরেকটু শক্ত হচ্ছে, তখন আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার সময় পিটিশন লেখাটা যত বেশি, যেমন ধরেন একটা এক্সাম্পল দেই, USCIS এর যে অফিসার, তার জীবনের নানান সমস্যা আছে, এই চাকরি নিয়ে এসে সারাদিন চিন্তা করে না, এবং প্রতিদিন অন্তত 8টা-10টা করে নতুন ফাইল তার টেবিলে যাচ্ছে। এই কেস পড়ার ব্যাপারে তার কোনো আগ্রহ নাই। আমরা চেষ্টা করি এমনভাবে স্টোরিটা লিখতে, যদিও লেটস সে ইউ আর এ নিউজ প্রেজেন্টার, আপনার জন্য আমি লিখতেছি, কিন্তু ও হয়তো নিউজ প্রেজেন্টার কেয়ার করে না, কিন্তু আমি এমনভাবে আপনার স্টোরিটা লিখবো যে ইটস এ হিরোজ জার্নি। আপনি একজন হিরো, আপনি বাংলাদেশ থেকে আমেরিকা আসবেন, এসে নিউজ প্রেজেন্ট করবেন, আমেরিকার উপকার হবে, কমিউনিটির উপকার হবে। ও অ্যাজ এ র্যান্ডম আমেরিকান পার্সন, ও আপনার দ্বারা কী উপকার পাবে, আমি এই জায়গায় হিট করতে চাই। প্রত্যেকটা অফিসার যখন পড়বে ওর কি উপকার হবে, আমি এইটা ফুটায় তুলতে চাই, যাতে ওটা আগ্রহ ফিল করে। আমি যদি ওকে দিয়ে পিটিশনটা পড়াইতে পারি, এটা আমার সাকসেস। তারপরে আমি অনেক ইনফরমেশন অ্যাড করতে পারবো, কিন্তু ও যদি নাই পড়ে, তাইলে আমি যত ভালোই লিখি লাভ নাই। এরপরে এভিডেন্স। আমাদের ফার্মের একটা স্ট্র্যাটেজি হলো, যে কোনো অ্যাপ্লিকেশনে কিছু আছে ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট, যে এই কাগজপত্র দিতে হবেই। কিছু আছে হাইলি রিকমেন্ডেড, না দিলেও ওকে, বাট হাইলি রিকমেন্ডেড। কিছু আছে রিকমেন্ডেড। আমরা ম্যান্ডেটরি তো দেই, হাইলি রিকমেন্ডেড দিই, রিকোয়ারমেন্টগুলো দিয়ে দেই। মানে আমি চাই যে USCIS এর অফিসার যখন ফাইলটা হাতে পাবে, ও যাতে কোনো কিছু ডাইনামিক চিন্তা করতে না পারে, সব দিয়ে দিতে চাই, সব কিছু রেডিমেড হাতের মধ্যে পেয়ে যায়। হ্যাঁ, ও যদি মনে হয় সব দিয়ে দিচ্ছে, কী বলবো, আচ্ছা অ্যাপ্রুভাল দিয়ে দিই। আমাদের এই যে ধরেন H-1B পিটিশনের শুরুতে বললাম না, একটা পিটিশনে খুব বেশি কাগজপত্র দিতে হয় না, জাস্ট কোন জব, কোন প্রতিষ্ঠান, কী ডেজিগনেশন, কী পজিশন, খুব অল্প কিছু লিখে দিলে হয়। কিন্তু আমরা এমনভাবে একটা প্রোফাইল রেডি করে দেই, USCIS এর অফিসারের মাথা খারাপ হয়ে যায়। এবং সোফার এই আমাদের প্রায় 5 বছরের বেশি হয়ে গেছে, আমাদের একটাও H-1B রিজেক্ট হয়নি। এর কারণ হলো আমরা ওরে কাগজপত্র বেশি দিয়ে মাথা খারাপ করে দিই।
আচ্ছা 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 আচ্ছা, আমরা বেশ আলোচনা করলাম, লম্বা আলোচনা। এইবারের বাংলাদেশে আসার উদ্দেশ্য কি আপনার? থ্যাংক ইউ ভেরি মাচ, খুবই আমার একেবারে হৃদয়ের প্রশ্ন। এইবারে বাংলাদেশে আসার আমার একেবারে কোর উদ্দেশ্য একটা তো হচ্ছে ইমিগ্রেশন, ইনভেস্টমেন্ট নিয়ে আমি কাজ করছি বোথ ওয়ে। বাংলাদেশ থেকে যারা আমেরিকায় ইনভেস্ট করবে এটা নিয়ে আমি কাজ করছি, বাংলাদেশি অন্টারপ্রেনারদেরকে ইউএস ইনভেস্টমেন্টে আমি এনকারেজ করছি, এবং এতে সুবিধা হলো আপনারা জানেন যে রিসেন্টলি আমেরিকান সরকার একটা ট্যারিফ দিয়েছে বাংলাদেশের উপরে। এর কারণ হলো একটা ট্রেড গ্যাপ আছে। এই ট্রেড গ্যাপটা যদি আমরা কমাইতে পারি এটা আমেরিকার জন্য ভালো, বাংলাদেশের জন্য ভালো। কাজে বাংলাদেশি অন্টারপ্রেনাররা কীভাবে আমেরিকায় ইনভেস্ট করতে পারে এবং সেইটার উপরে কীভাবে ইমিগ্রেশন বেনিফিটও নিতে পারে সেইটা একটা উদ্দেশ্য। প্লাস বাংলাদেশের বিডার সাথে আমি একটু কাজ করছি যে যারা প্রবাসী বাংলাদেশি আছে তারা যদি বাংলাদেশে ইনভেস্ট করতে চায় তাহলে কিভাবে করতে পারে এবং বিডার পক্ষ থেকে কি কি করা যেতে পারে, কত সহজ করা যেতে পারে সিস্টেমটা। এবং সবচেয়ে মজার বিষয় হলো বিডার আইন কানুন কিন্তু খুব বেশি কঠিন না। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যারা সাপোর্টিং আছে। যেমন ধরেন আমি যখন ইনভেস্ট করতে যাই আমার একজন লোকাল লয়ারের সাথে কাজ করতে হয়। বাংলাদেশের 95% লয়ার ইমেল ওপেন করে না, সব ডকুমেন্ট এসে বলে, ফোন করে বলে ভাই কাগজটা দিয়ে যান। আমি কিন্তু ফটোকপি দিব, আমি এটা স্ক্যান করে ইমেল করে পাঠিয়ে দিলে হয়ে যায়, তারা ইমেল ওপেন করে না। তারপরে ধরেন লোকাল যারা অ্যাকাউন্টেন্ট আছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তারা এই ফরেন ইনভেস্টমেন্টে এখনও অভ্যস্ত না। তারপরে ধরেন আপনি একটা বাসা ভাড়া করবেন, সেই বাসা ভাড়া নিয়ে চ্যালেঞ্জ আছে। তো বটম লাইন হলো এই যে একটা সাপোর্টিং যে এনভায়রনমেন্টটা, এইটাকে কত বেশি ফরেন ইনভেস্টর ফ্রেন্ডলি করা যায় সেইটা নিয়ে আমরা বিডার সঙ্গে সহযোগিতা করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্রেট। কী রকম চ্যালেঞ্জ মনে হচ্ছে কাজটা? ইনিশিয়ালি একটু চ্যালেঞ্জ তো হবে, একটা বিশাল কালচারাল গ্যাপ আছে, কারণ প্রবাসীরাও এখনও ওইভাবে রেডি না, বাংলাদেশের ইন্টারনাল লোকজনও রেডি না। আমার ধারণা আগামী 2-4 বছরের ভিতরে এই ফ্লোটা আরও বাড়বে। আচ্ছা। এবং আমার ধারণা যে ধরেন শুধু প্রবাসীরাই হয়তো এখন থেকে লেটসে 2-3 বছর পরে দেখবেন $1 বিলিয়ন বেশি ইনভেস্ট করা শুরু করে দিচ্ছে, কারণ তাদের হাতে টাকা আছে। রাইট, শুধু তাদেরকে প্রপার চ্যানেলটা দেখাতে হবে। রাইট, অনেক বাংলাদেশি সেটা চায়, বাংলাদেশে ইনভেস্টমেন্ট হোক, অ্যাটলিস্ট তার লিগেসি সে যেখানে বেড়ে উঠেছে। নিশ্চয়ই আপনিও যখন এই দেশের মাটি বাতাসে আপনি বড় হয়েছেন, সো আপনারও নিশ্চয়ই ইচ্ছা করবে যে এই দেশের জন্য কিছু একটা করি। অবশ্যই অবশ্যই, সেই জায়গাটা আরও মানে আপনাদের হাত ধরে আরও স্মুথ হোক। সো আপনাকে অনেক ধন্যবাদ, এখানে ব্যস্ত সময়ের মধ্যে আমাদের সাথে সময় দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং স্টার পডকাস্ট খুবই নাইস এনভায়রনমেন্ট, যারা কলাকুশলী আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি এই চ্যানেলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। শুভকামনা। থ্যাংক ইউ।